15 দিন তুই কোথায় লড়াই করলি? তুই তো দীঘায় ফুর্তি মারাতে গেছিস। 10 মিনিটের ভিডিও দেখে যেমন সবটা বিচার করা যায় না, তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো। তবুও গুড মর্নিং আর বললাম না, কারণ আমার গুড মর্নিং ভালো না হলেও যেন তোমাদের সকলের জন্য গুড মর্নিংটা ভালো হয়, সারাটা দিন অনেক সুন্দর কাটুক। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন সোনামাকে নিয়ে স্কুলে যাব, কারণ প্রায় 11টা বাজে। সোনামাকে আর ওদিকে গোলু রেডি করছে যাতে স্কুলে যেতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো ওকে স্কুলে দিয়ে যাওয়ার পরে একটু চিন্তা ভাবনা করছি, ওইদিকে দিদির বাড়ি যাওয়ার একটা প্ল্যান করছি, কারণ ওইদিকে কী অবস্থা কি না অবস্থা। যা হোক ফোনে কথা হচ্ছে, তবুও যাওয়াটা অবশ্যই দরকার, তাদের পাশে একটু থাকাটা একদমই দরকার। তো গোলু বলছিল আজকে যাবে, তো দেখি কি করে ও, আগে ওর থেকে জেনে নেবো। আর কি বলবো, মানে মাথাটা মানে এতটাই খারাপ হয়ে আছে, তোমরা সবাই বুঝতেই পারছো, কারণ আমাদের সকলের প্রিয় মানুষ ছিল, এতটাই ভালো মানুষ ছিল, সেখানে কিছু বলার নেই। ওই বাড়ি ভালো লাগছে না, ওই বাড়ি গেলেই না মানে চারিদিকটা যেন পুরো ফাঁকা করছে, আমার ভালো লাগে না ওই বাড়ি যেতে। তুমি যাও, পারলে একটু টুম্পা টিয়া এদেরকে একটু মানে ডাকো, বাড়িটা পুরো আমার বাড়িটাও পুরো ফাঁকা করছে, ভালো লাগছে না। কৌশিকরাও নেই, ওরাও ঘুরতে চলে যাচ্ছে, তুমি টিয়া টুম্পাকে ডাকো না। তো ঠিক আছে, চেষ্টা করবো যে টিয়া টুম্পাকে একবার জানানোর, কারণ আসলে যদি ওর সাথে কাটাতে কাটাতে একটু তো টিয়া ফোন সবাইকেই একটু রিকভারি করতে হবে, উঠে দাঁড়াতে হবে, কারণ প্রত্যেকটা মানুষকে চলতে হবে, কিন্তু পারছি না, যতই চেষ্টা করি না কেন সেই মন ফ্রি হতে কিছুতেই পারছি না, কিছুই ভালো লাগছে না, মুখে একটা দানা উঠছে না। তো অ্যাকচুয়ালি টিয়া ফোন করেছিল, তো ও বলছিল যে দিদি যদি যেতে হয় আমাকে বলো ফোন করে, আমি চলে আসবো। কারণ যেহেতু টিয়ার এখনও বাচ্চা স্কুলে এখনও অ্যাডমিট হয়নি বা কিছু, যার জন্য ও এখনও ফ্রি আছে, ও যখন তখন আসতে পারে, আসেও। আর যাই হোক সবাই থাকে, সেখানে আর কিছু বলার নেই। তো চেষ্টা করবো টুম্পা টিয়া এদেরকেও ডেকে নেওয়া, কারণ আমারও বাড়িটা যেন একদম সেই এর মতন হয়ে গেছে। শোনো মা, কী করছো? ও ছেড়ে দাও ওকে, অনেকটা দেরি হয়ে গেছে, চলে আসো। তো সেই ক্ষেত্রে এখন কিছু করার নেই। আর বাজার দোকান তো সবই বন্ধ। ও মা, হ্যাঁ ভারী, ঠিক আছে রাখো, আমি নেবো তো। আর সব থেকে বড় কথা হচ্ছে এখন বাজার দোকান তো পুরোই বন্ধ আমাদের। কোনোদিনও আলু সেদ্ধ ভাত জুটছে, কোনোদিনও লঙ্কা পেঁয়াজ দিয়ে, কোনোদিনও পান্তা ভাত। খেতে তো ইচ্ছা কারোরই করছে না, কিন্তু কি করব, কিন্তু মেনে নিতে হবে, আমাদের সময়ের সাপেক্ষে যেটা ঘটে যায় সেটাকে সবসময় মেনে নিতে হয়। আর মানে কি বলবো, বললে তো অনেক কিছুই বলা হয়ে যায়, বললে আবার কিছু বন্ধুরা থাকে, তারা হয়তো অনেকে অনেক রকম বলে, কেউ বলে জ্ঞান দিচ্ছে, কেউ, দেখো জ্ঞানের কোনো ব্যাপার নেই। কথা হচ্ছে সময় যেটা থাকে সেটা তো আমাদের মেনে নিতেই হবে, এখন সময়ের সাথে সাথে চলতে হবে। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, এখন 11টা বাজে, 11টা বেজে গেছে। তো এখন সোনামাকে নিয়ে গিয়ে স্কুলে দিই, তারপর চিন্তা ভাবনা করবো যে দিদির বাড়ি থেকে একবার একটা পাক ঘুরে আসবো। হ্যাঁ বলো। কালকে ভিডিও করেছিলে না? হ্যাঁ বলো। ওখানে একজন কমেন্ট করেছে, হ্যাঁ দেখলাম কালকে রাতে দেখছিলাম, বলো। ঘুম আসছে না, তো লিখেছে যে তুমি বলেছো নাকি এখানে যে আমি জামাইবাবুকে নিয়ে 15 দিন লড়াই করেছি, সেখানে উনি বলেছে যে 15 দিন তুই কোথায় লড়াই করলি? তুই তো দীঘায় ফুর্তি মারাতে গেছিস। আচ্ছা, তাহলে আমি তার উত্তরটা, তোমাদের এই মুহূর্তে নিচ মানুষ, তাহলে আমি তোমাদেরকে একটা কথা সব সময় জানাই, যে বন্ধু বলেছো তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, তবু আমি তোমাকে জানাই যে 15 দিন যে লড়াইটা করেছি, আমি সত্যি দীঘা গেছিলাম। এখানে যখন নার্সিংহোম, আমি দীঘা যাওয়ার 5 দিন আগে, হ্যাঁ 5 দিন আগে যখন দীঘা যাওয়ার আমার 5 দিন আগে আমরা একটা নার্সিংহোমে ভর্তি করেছিলাম, ঠিক আছে। সেখানে যতটুকু 5 দিন আমরা কন্টিনিউভাবে ছিলাম। আচ্ছা, 5 দিন পরে যখন একটু রিকভারি হয়েছিল, তখন গিয়ে আমরা তাহলে বললাম, যেহেতু আমাদের একটা প্ল্যান হয়েছিল, তো তখন ভাবলাম, হঠাৎ করে কি মনে হলো যে জামাইবাবু যখন সুস্থ আছে, আমরা তাহলে এই ফাঁকে দীঘায় ঘুরে আসি। তো দীঘায় যখন আমরা চলে যাই, জামাইবাবুর হঠাৎ করে একটু বাড়াবাড়ি হয়ে যায়, মানে ওখান থেকে নার্সিংহোম থেকে আমরা যখন ছুটি করব, আমরা দেখা করেই গেছি, এবার ছুটি করেই আমরা দীঘায় চলে যাই, ঠিক আছে। জামাইবাবুর যেদিনকে ছুটি হবে সেদিনকে আমরা দীঘায় গেছি। এইবার ছুটি করার দিনকেই আবার বাড়াবাড়ি হয়, ঠিক আছে। তো যাই হোক, বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, আমাদেরকে জানায়ও নি। হ্যাঁ, এইবার দীঘায় যখন গেছি, যেদিনকে আমরা ফিরবো সেদিনকে আবার অনেকটাই বাড়াবাড়ি হয়ে যায়, যেদিনকে ফিরবো তার আগের দিন অনেকটা বাড়াবাড়ি হয়ে যায়।
তখন কি করা হলো যে আর্থিক দিকে আমাদের অনেকটাই অচল হয়ে পড়েছিলাম, কারণ প্রায় 1,20,30,000 টাকার মতন আমাদের ওখানে নার্সিংহোমে যখন চলে যায় তখন বললো যে আমরা পারছি না। তখন সেক্ষেত্রে কি করব, আমরা চলে গেছিলাম তখন মানে অজয়কে জানো, তখন সবাই মিলে ডিসিশন নিল যে মেডিকেলে অ্যাডমিট করে দেয়। আমি সেদিনকেই যেদিনকে দীঘা থেকে ফিরেছি সেদিন আমি ভোরবেলায় 4টের সময় আমি দীঘা থেকে যখন ফিরেই আমরা চলে গেছি মেডিকেলে। আর কন্টিনিউভাবে আমি অজয় এরা সবসময় আমরা মেডিকেলে পড়েছিলাম। তো ওই দিকের তোমরা হিসাব করেই নাও, ওই দিকে ছিল 5 দিন আর এদিকের প্রায় হয়ে গেছিলো 10 দিন, 10 দিন না 9 দিন, মানে প্লাস 14 দিন। এবার মাঝখানে 2 দিন অফ গেছে। তো যাই হোক, কেউ না কেউ তো আমরা সবাই ছিলাম। তো 15 দিন, হয়তো আমি 15 দিনের মধ্যে 15 দিন কেউই কখনো ছিল না। তো যাই হোক, যে করেছো কোনো ব্যাপার না, সবাই তো সমান হয় না। কারণ একটা কথা বলি বন্ধু, যে দেখো হয়তো 10 মিনিটে ভিডিও দেখে সবকিছুটা বিচার করা যায় না, এর পেছনে অনেক রহস্য থাকে। কোনো আপডেট দিই না। আরো একটা কথা বলি, তোমাদেরকে দেখাবো আমরা যাচ্ছি খাচ্ছি। আরো একটা কথা বলি যে 10 মিনিটের ভিডিও দেখে যেমন সবটা বিচার করা যায় না, সেইটা নিয়ে আমি তোমাকে একটা কথা বলি তোমাদের, যদি সেটাই হতো তাহলে আমি হসপিটালে যে এতদিনে ভর্তি ছিল, আমি 2 দিন 1 দিনে তাকে নিয়ে ভিডিও, তাকে নিয়ে আপডেট অনেক কিছু দিতে পারতাম। তোমাদের কখনো দিয়েছি? কেন দিইনি সেটাও তোমাদেরকে বলি। দেখো, একটা মানুষ, আমরা কখনো ভাবিনি যে তিনি চলে যাবেন বা অসুস্থতা নিয়ে বাড়ি ফিরবেন। আমরা জানি আজকে সুস্থ হয়ে যাবে, তো সেই মানুষটাকে নিয়ে এত নাচানাচি করে আমরা তার এটা চাই না। তো যার জন্য আমরা তাকে নিয়ে নাচানাচি করিনি। আমি জানি আমাদের জামাইবাবু সুস্থ, আমাদের সেই কারণে। কিন্তু দেখো, উনি রিকভারি হয়েও গেছিল, সুস্থ হয়ে গেছিল, কিন্তু আজকে সে হার্ট ফেল করেছে। তাই না হলে কিন্তু উনি অনেক অনেক বেটার, ওনার ভেতরে যা রোগ মানে অনেকটাই ভালো হয়ে গেছিলো, পুরো প্রায় বলতে গেলে একদম নর্মালি হয়ে গেছিলো, কিন্তু হঠাৎ স্ট্রোক করেছে, কিছু করার নেই। তো এটা আমাদের সবার নিয়তির, আমাদেরকে মেনে নিতে হবে, তো যাই হোক, এই নিয়ে আমি অনেক কথা বলতে চাই না। এখন আমরা যাব, আমি ভিডিওটা আবার পরে কন্টিনিউ করব, দেখি কিভাবে কি করছি সেটা চেষ্টা করব। তবে একটা কথাই বলবো যে সবার মানসিকতা তো একরকম হয় না। তো হয়তো তোমরা জানো না, যারা এরম ধরনের বলেছো কমেন্ট, তাদেরকেই বলছি, তোমরা হয়তো সবটাই জানো না, 10 মিনিটের ভিডিও দেখে সবটাই বিচার করা যায় না। তো হ্যাঁ, আমরা দীঘায় ঘুরেছি বলে অনেকের মনে হতেই পারে যে ও তাহলে 15 দিন যদি ভর্তি থাকে তাহলে তোমরা তো দীঘায় ছিলে, তাহলে হলো কী করে? আমি তো দীঘা থেকে এসেছি আজকে কদিন হয়েছে সেটাই হিসাব করো না। আমি দীঘায় ছিলাম কতদিন? মাত্র 3 দিন, মাত্র 3 দিন ছিলাম। 3 দিনটা কীরকম ছিলাম, যেদিনকে গেছি সেদিনটা মাঝখানে একদিন, পরের দিন রিটার্ন করেছি, পরের দিন রিটার্ন করেই হসপিটালে দৌড়, মানে মাঝখানে একদিন। আর যেদিনকে গেছি সেই দিনটা, তাহলে বাকিটা রইলো কোথায়? সেই দিন তো বিকালে রাতের দিকে বেরিয়েছো। যেদিনকে রাতে গেছি, রাত্রির পর্যন্ত 9টা পর্যন্ত ওখানেই ছিলে। যেদিনকে রাতে গেছি আমরা রাতে দীঘায় গেছি, মাঝখানে একটা দিন স্টে করেছি, পরের দিনকে আমরা স্নান করে আবার রিটার্ন ব্যাকে চলে এসেছি সঙ্গে সঙ্গে। মানে বলতে গেলে তো আমরা 1.5 দিন, দিনটার কথা বলছি, নাইটটা বলিনি, 1.5 দিনটা আমরা ওখানে ঘুরেছি। আমরা এমন কিছু ঘুরিনি, ঠিক আছে? তো তোমরা দেখেইছো। তো যাই হোক, সব কিছুটা এখানে বলাটা আমার কাছে সাজে না, কারণ কি বলবো, মানে বলতে গেলে অনেক কথা, তো সেভাবে আমি বলতে চাইছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলো নেক্সট তোমাদের আরও কিছু যদি থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ভিডিও করছো, হ্যাঁ, এটা তুমি মানে অন্ততপক্ষে ওনাদের বলে দাও যে তুমি ভিডিওটা করছো কোনো এন্টারটেইনমেন্ট বা কোনো ভিউজ কামানোর জন্য না। দেখো, যদি অপেক্ষায় থাকে সেই বন্ধুদের জানানোর জন্যই করছো, সেটা দেখো। আজকে একটা কথা তোমাদেরকে বলি, আজকে তোমরা যেটা জানছো, যদি ভিউজের জন্য হতো, আমি যখন থেকে আমার জামাইবাবু যখন হসপিটালে অ্যাডমিট করা হয়েছে তখন থেকে আমি অনেক ভিডিও করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। আজকে যে শোকা হতো, কান্না আজকে তাদের বাড়িতে হচ্ছে, যে পরিস্থিতিতে হচ্ছে, আমি সেগুলো নিয়েও কিন্তু ভিডিও যদি করতাম না, এখানে যা ভিউ পাবো আমার 5 ডবল আমি ভিউ ওখানে পেতাম, বুঝতে পারছো? কারণ ওইসব সিচুয়েশন দেখে। কিন্তু দেখো না, আমি যদি তোমরা বলো তাহলে এইগুলো কেন করা হচ্ছে, এটাও আমি তোমাদেরকে বলি। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমার ভিডিও যারা তোমরা বন্ধুরা সবাই দেখো, তাদের কেন দেখো, আমাকে তোমরা ভালোবাসো তাই। আর আমি যে যদি আমি এখন ভিডিও না দিই, তাহলে আমার বন্ধুরা জানবে কি করে যে আমি কেন ভিডিও দিচ্ছি না, কিসের জন্য দিচ্ছি না, কি হয়েছে কি না হয়েছে। আমি একজন ব্লগার, আমি চেষ্টা করি
যে যেটুকু করি তোমাদের কাছে আপডেট দেওয়ার, সেটা আমার যেটা করণীয় আমি সেটুকুই করি। কিন্তু আমি আহামরি কিছু দিচ্ছি না যে ওই বাড়ির শোকা হতো, ওইখানে শেখা হতো, হ্যান ত্যান এত কিছু, কারণ আমার সেটা দেওয়া সাজেও না। আর আমার ওই কারোর জীবন নিয়ে ইনকাম করে খাওয়ার ইচ্ছাটা আমার নেই। তাহলে এতদিন অনেকে অনেক কিছু হয়ে যায়, আমি সেই সব ধরে তুলে ধরতাম। নিয়েও আমি অনেকদিন অনেক আর টাকা কামিয়ে নিতে পারতাম। এটাও আমার যে ঠিক 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 আজ আমার মা এত বছরে, তো আমার মাকে নিয়ে যদি আমি একটুখানি যদি দাঁড়িয়ে যাই না এই সোশ্যাল মিডিয়ায়, যদি একটুখানি দুটো কথা বলি না মাকে নিয়ে, হয়তো আমি অনেক মিলিয়ন মিলিয়ন ভিউও পেতাম। কিন্তু আমার রুচি নেই যে কোনো মাকে নিয়ে, মায়ের অসুস্থতা নিয়ে, আমার জামাইবাবুর অসুস্থতা নিয়ে, দুঃখটাকে নিয়ে আমি সমাজের কাছে হাস্যকর করে আমি ইনকাম করে খাই, সেই রুচিটা আমার নেই। তাহলে আমি তাদেরকে দেখিয়ে আমি করতে পারতাম। আজকে আমি তাদের একটা মানে চলে গেছেন যে তার রূপটাকেও আমি এখানে শো করিনি। কেন করিনি? না, দরকার নেই। তো যাই হোক, বললে হয়তো অনেক কথা বলে ফেলছি, ছাড়ো, এইসব নিয়ে করো না। তোমরা যেমন আমাকে ভালোবাসা দিচ্ছ, আশা করি এরমভাবেই ভালোবাসা দাও। আর বলবো আমার এই দুঃখের সময়টা, যেমন সুখের সময়টা তোমরা আমার পাশে ছিলে, আর এই দুঃখের সময়টা তোমরা এইভাবেই পাশে থাকো। আস্তে আস্তে ঠিক আবার তোমাদের যেমন হাসিয়েছি, এন্টারটেনমেন্ট করেছি, আনন্দ দিয়েছি, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব, আবার ঠিক চলে আসবো তোমাদেরকে আনন্দ দিতে। তো তোমাদের কাছে একটাই কামনা করব যে তোমরা আমার পাশে যেরকম ছিলে, এতদিন যেরকম ছিলে, এখনও তোমরা আমার পাশে থাকবে। তো চলো, ভিডিওটা আবারও চেষ্টা করব, যদি কোনো কন্টিনিউ করতে পারি তো করব।